বন্ধুরা, সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। চলুন তাহলে আজকে বাগানের সবজির কাটা দিয়েই ব্লগটা শুরু করি। দেখুন, এটা আমার গোপালের রান্না তোড়জোড় চলছে। দুটো মূলো তুলেছিলাম, সেই মূলো ভাজা করব আর একটু শিম পাতুরি করে দেবো দই দিয়ে, সর্ষে পোস্ত বেটে। আর ওই মূলো শাকটা একটু ভাজা করবো। আর 3টে টমেটো তুলেছিলাম বাগান থেকে, 2টো করবো চাটনি আর একটা ডালে দেবো। ডাল মানে মটর ডাল, মটর আলু আর টমেটো সিদ্ধ করে নিয়েছি, তারপর ফোড়ন দেবো। তো গোপালের জন্য আমাকে কোনো সময় ভাবতে লাগে না যে গোপালের জন্য আমি কী রান্না করব না করব, সবই আমি বাগান থেকে পাই। আর দেখুন মটরটা যে ফুটছে সেটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, সবই বাগানের ছোঁয়া। আর সাথে সাথে দেখুন চাল ধোয়া জল, ডাল ধোয়া জল আর সবজির খোসা টোসা সবই রেখে দিচ্ছি। এগুলো সব রান্নার পর বাগানে যাবে। এই দেখুন, বাগানে টাটকা সবজি দিয়ে গোপালের ভোগ একদম রেডি করেছিলাম। আলু মটর আর বাগানের টাটকা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনি পাতলা করে, আর শিম দিয়ে পাতুরি করেছিলাম, সর্ষে পোস্ত বাটা আর দই দিয়ে পাতুরি শিমের। আর মূলোটা ভাজা করেছি বাদাম দিয়ে, আর ওই মূলোটারই শাক ভেজেছিলাম। আর বাগানের 2টো টমেটো দিয়ে করেছি চাটনি, জল আর ভাত। এই হলো গোপালের ভোগ। গোপালের জন্য আমাকে কোনো সময় চিন্তা করতে হয় না, রোজ কিছু না কিছু আমি বাগান থেকে পেয়েই যাই। এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিলেন গোপালের ভোগ আমি কিভাবে দিই। আমি 3 বেলা ভোগ দিই, সকালবেলা জল মিষ্টি দিয়ে বা কোনো সময় ফল মিষ্টি দিয়ে ভোগ দিই, আর দুপুরবেলা আমার বাগানে টাটকা সবজি দিয়ে, আর রাতেবেলা কোনো ঝামেলা রাখি না, মাখন ভাত আর কোনো একটা কিছু ভাজা করে দিই। ব্যাস এইভাবেই আমি 3 বেলা প্রতিদিন ভোগ দিই গোপালের। বস্তায় আর জলের ড্রামে 2টো লাউ গাছ দেখলেন, ওটা আমি এই 4-5 দিন হয়েছে লাগিয়েছি। আর এদিকে সাইকেলের ঝুড়ির মধ্যে একটা গাছ ছিল পার্পেল হার্ট, ওই গাছটা আমি তুলে নিয়েছি, কারণ ওখান থেকে আমি অনেক চারা তৈরি করে নিয়েছি। এবার এই মাটিটা আর এই মাটির ভেতরে শেকড় ঠেকড়গুলো আমার দরকার। মাটিটা আমি কোনো সবজি গাছে ব্যবহার করব না, কারণ মাটিটা ভীষণ ঝুরঝুরে, অনেক বালির পরিমাণটা বেশি। এই মাটিটা খুব সুন্দর সারে তৈরি হয়েছে। এই এত সুন্দর বালি ঝুরঝুরে মাটিতে গোলাপ গাছ খুব ভালো হবে, তাই মাটিটা তুলে রাখবো রোদ খাইয়ে। এটা গোলাপ গাছের জন্য রইল, পরে বসাবো। গোলাপ গাছ যখন রিপোর্ট করব তখন এটা দিয়েই বসাবো, কারণ শীতের পর গোলাপ গাছের যত্নটা একটু নিতে হবে, নাহলে সারাটা বছর ফুল দেবে না। যদিও বা সারাটা বছর গোলাপের ফুলের সাইজটা একটু ছোটোই হয়, তবুও সারা বছর তো হবে। এই বস্তাটার মধ্যে গরমের অনেক গাছের কাটিং ছাটিং করে সেই ডাল পালা পাতা শুকনো পাতা কাঁচা পাতা জমিয়ে জড়ো করেছি। আর সাথে এখন যে পার্পেল হার্ট গাছটাকে তুললাম সেই গাছের পাতা ডাল শেকড় মেকড় দিয়ে বস্তাটা অনেকটাই প্রায় ভরে এসেছে। এটা 3 দিন ধরে ভরলাম। আর এই 3 দিনের সবজির খোসাগুলোও দিয়ে দিলাম, আর সাথে ফলের খোসাগুলোও দিয়ে দিলাম। এগুলো তো দেখুন আপনারা তো ফেলেই দিতেন, সেই ফেলে দেওয়ার জায়গায় যদি এরকম করে বস্তার মধ্যে ভরে অল্প সামান্য একটু মাটি দিয়ে কোনো গাছ বসিয়ে দেন, সেখানে কিন্তু খুব ভালো সবজি হবে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে আমার কথা শুনে অনেকেই সবজি গাছ করেছেন আর সাকসেসও হয়েছেন। এটা শুনে কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে। বিশ্বাস করুন, এরকমভাবে যদি আমরা একটু একটু গাছ করতে পারি আমাদের মন মেজাজ খুবই ভালো থাকবে। একদিনে তো আর বস্তাটা ভরা সম্ভব না, সুতরাং গাছে ডালপালা কাঁচা পাতা না পেলে খবরের কাগজ পেপার ঠেপার এইসব আবর্জনা দিয়ে দেবেন। তার ওপর ফেলে দেওয়া সবজির খোসা ফলের খোসা ঠোঙা মোঙা দিয়ে ভরতে থাকবেন। 1 সপ্তাহের মধ্যে দেখবেন অনেকটা ভরে গেছে। এরকমভাবে যদি আপনারা 1 মাসের মধ্যে করতে পারেন, দেখবেন একটা বস্তা ভরে যাবে। একদিনে কি হয়? একদিনে হয় না, কিন্তু অল্প অল্প করতে করতে তো হবে। মাটিটা থেকে শেকড়গুলো তুলে বেছে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখবো একটা টবের মধ্যে। এই টবগুলোতে ফুলের গাছ ছিল, আবারও ফুলের গাছই বসাবো। টব আমি এমনিতে নষ্ট করি না, সবজি গাছের জন্য তো টব কখনোই নষ্ট করি না। সবজি গাছের জন্য সবসময় ওই ছেঁড়া ফাটা বস্তা ব্যাগ ঠ্যাগ এইসব গ্রো ব্যাগ টোরো ব্যাগ এইগুলোই ব্যবহার করি। আর যখন সবজি গাছ ফলের গাছ ফুলের গাছ যাই হয়ে যাক না কেন, যখন মাটিটা খালি হয়ে যাবে তখন ওই মাটিটা একবার অন্তত রোদ খাইয়ে নেবেন। একটা রোদ বা 2টো রোদ খাওয়ালে মাটিতে কোনো রকমভাবে কোনো ফাঙ্গাস লাগার ভয় থাকবে না। তার ফলে পরবর্তী যে গাছই আপনি বসান না কেন খুব ভালো ফাঙ্গাস মুক্ত একটা মাটিতে খুব সুন্দর গাছটা হবে। চলুন এবারে একটুখানি তরল সার নিয়ে নিই। এটার মধ্যে আমি সর্ষের খোল ভিজিয়েছিলাম সবজি পচা জলের মধ্যে, এর মধ্যে গোবরও রয়েছে, কাঁচা গোবরও রয়েছে। এই জলটা অল্প একটু নেবো, আর পাশে যে সবুজ বালতিটা দেখছিলেন সেটার মধ্যে কলার খোসা ভেজানো জল আছে, সেটাও নেবো। আর এই লাল বালতিতে আমি সকালবেলা দেখালাম আপনাদেরকে চাল ধোয়া জল ফ্যান ট্যান নিয়ে এসেছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো, সেগুলো এখন আবার বালতির মধ্যে এরম করে ভরে দিলাম। একটা পুরনো জল নেবো, আবার নতুন জল এরমভাবে রেখে দেবো। কলার খোসার ভেজানো জল অল্প নিলাম, এটাও দেখুন ব্যবহার করতে করতে অল্প হয়ে গেছে। এবার বালতিটা নিয়ে এলাম 4তলার ছাদে।
এই হলুদ গ্রো ব্যাগটার মধ্যে বিমসের গাছ ছিল, বিমসটা 3বার ফলন দিয়ে দিয়েছে। এবার আর বেকার বেকার তরল সার দিয়ে বা যে কোনো সার দিয়ে কোনো লাভ নেই, কারণ বিমস গাছে বেশি ফলন হয় না। গাছটা তুলে নিয়েছিলাম, সকালবেলায় তুলে রেখে দিয়েছিলাম কারণ মাটিটা রোদে দেওয়ার ছিল। এবার এই গাছটাই হলুদ গ্রো ব্যাগের মধ্যে দিয়ে নিচে নিয়ে যাব। 3তলার ছাদে যে বেডগুলো রেডি করলাম সেই বেডের মধ্যে এই গাছটা দিয়ে দেবো, আর অল্প সামান্য একটু মাটি দেবো। কীভাবে মাটি দেবো সবটাই বলবো। আর এই বস্তাটা দেখুন আমি এই পেঁয়াজওয়ালার কাছ থেকে নিয়ে এনেছি, আর যারা আলু পেঁয়াজ বিক্রি করে তাদের কাছ থেকে এনেছি। লাউ গাছে লাউয়ের মধ্যে বাঁধবো বলে, কারণ বড্ড মাছি পোকা না ফল ছিদ্রকারী পোকা অনেক ফল নষ্ট করছে। আর আমি তো কোনো রাসায়নিক কোনো কিছু দিই না যে আটকাবো, তাই জন্য আমি এইরকম বস্তা কেটে কেটেই লাগাচ্ছি। তো অনেক জায়গায় লাগিয়েছি, দেখুন এরকম খোপ খোপ মতো করে দিয়েছি, একটু বন্ধ মতো করে। এরকম করে দিলে এই বস্তাটা দিয়ে হাওয়া বাতাস খুব ভালোভাবে হবে, আর লাউটাও বেঁচে যাবে। এরকম আর একটা লাউও হয়েছে এরকম বড় দেখে, দেখুন এটা খুব বেশ বড় মতো হয়েছে। কিন্তু এই লাউটা পাড়তে আমার এতটা সমস্যা হবে, কারণ এই যে গোলাপ গাছের মধ্যিখান দিয়ে হয়েছে নিচ দিয়ে, এবার এখান দিয়ে না নিচ দিয়ে আমি হাত পাবো আর না ওপর দিয়ে আমি হাত পাবো, এমনভাবে মানে ফলটা হয়েছে। এদিকে দেখুন আর একটা ফল আছে, এই ফলটাকেও লাউয়ের এই ফলটাকেও আমি ওই বস্তাগুলো কেটে একটু মুড়ে দেবো ভালোভাবে। খুব টাইট করে বাঁধবো না, হালকা করে একটুখানি বেঁধে দেবো, যাতে ফল ছিদ্রকারী পোকা এটার মধ্যে না ছিদ্র করে দিয়ে চলে যায়। দেখুন এরমভাবে রাখবো। আর এমন এমন জায়গায় হয়েছে যেখানে হাত পাওয়াটা ভীষণই মুশকিল। দেখুন পড়লে একেবারে আমি 4তলা থেকে একদম নিচে পড়ে যাব, মানে এমন এমন জায়গায় হয়েছে। মানে লাউয়ের জন্য বাগানের ফল সবজির জন্য যে আমাকে কি করতে হয় তা আমিই জানি। তো এটা হলো একটা বাঁধা। ওদিকে আরও লাউ গাছ আছে, সেখানেও আমি এইদিকে দেখুন এই যে পুরনো যে লাউ গাছগুলো রয়েছে যেখান থেকে আমি একবার অনেক ফল পেয়ে গেছি, 7টা ফল এই যে 2টো গাছ থেকে, সেখানে আবারও নতুন করে পাতা বেরিয়েছে, আবারও নতুন করে অনেক ফল হয়েছে। আর কিছু ফল মানে পুরুষ ফুল ফোটেনি বলে কিছু ফল এর আগে নষ্টও হয়ে গেছে, আর যেগুলো পলিনেশন করেই দিয়েছি সেগুলো এরকম মুড়ে মুড়ে দিচ্ছি। দেখুন আমার মাথার ওপর দিকেও কিছু রয়েছে, এগুলো সব হবে। কিছু ফল হবে, কিছু ফল নষ্ট হবে, এটা তো প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম অনুযায়ী তো আমাদের চলতে হবে। এটা হচ্ছে লাউ গাছগুলোর মধ্যে সবথেকে পুরনো গাছ। প্রথম দ্বিতীয় তৃতীয়বার ফল নেবার পর গাছটা যখন দেখবেন যে গ্রোথটা বন্ধ হয়ে গেছে, তখন গাছের মাটিগুলো একটু খুশে নিয়ে নতুন করে গোবর সার দিতে হবে অনেকটা পরিমাণ। তার ফলেই দেখুন আবার নতুন করে অনেক পাতা ডাল বেরিয়ে আবারও ফল ধরেছে। আর এখানে দেখুন এখানেও 2টো গাছ বেশ বড় বড় হয়ে গেল, প্রায় আমার হাইটের সমান হয়ে গেছে, কিন্তু ফল ধরার মানে উপযুক্ত এখনও হয়নি। আর একটু বাড়বে, তারপর আমি এই গাছটা থেকে ফল নেব। আর গাছের চেহারা দেখে বুঝতেই পারছেন কতটা হেলদি আছে। আর এদিকে দেখুন একটা বস্তা গ্রো ব্যাগের মধ্যে শসা গাছ ছিল, অনেক শসা পেয়েছি। তারপরে শসার ফলনটা যখন বন্ধ হয়ে গেল, তখন এই ব্যাগগুলোর মধ্যে আমি 2টো করে লাউয়ের চারা দিয়েছিলাম। লাউয়ের দানা কিন্তু একসাথে জার্মিনেট হয় না, আগো পিছুভাবে হয়। আর যদি একসাথেও ওঠে তখন আলাদা করে দিতে হয় পরে। আমি সবসময় দানা এক্সট্রাভাবে দিয়ে রাখি যাতে। আর এই দেখুন প্রাকৃতিক নিয়মে লেবু গাছে পলিনেশন হচ্ছে। একটা বোলতা এসেছে, বোলতা এসে এক ফুল থেকে অন্য ফুলে মধু খাচ্ছে, আর এক ফুলের রেণু অন্য ফুলের রেণুতে গিয়ে টাচ খাচ্ছে। এইভাবেই পলিনেশনটা যদি হয় তাহলে গুটি বাঁধতে একদম বাধ্য। সুতরাং ওষুধ যদি এত বেশি ব্যবহার করা হয়, মানে রাসায়নিক ওষুধ, সেখানে তো এই বোলতা বা মৌমাছিরা আসতে পারে না, সেখানে পলিনেশনও হয় না। তার ফলে লেবু গাছে অনেক ফুল এলেও ফুল ঝরে যায়, গুটি বাঁধে না। আর এই দেখুন বেগুন গাছের টবের মধ্যে 3টে দানা দিয়েছিলাম, এর আগে একটা চারা উঠেছিল লাউয়ের, এখন একটা উঠেছে, আর এখনও একটা চারা উঠতে বাকি। আমি সবসময় বলেছি দানা কিন্তু একসাথে জার্মিনেট হয় না, আগো কিছুভাবে হয়। আপনারা দানা ফেলে দেবেন না, যখন দেখছেন দেরি হচ্ছে তখন অন্য দানা ব্যবহার করবেন, কিন্তু জার্মিনেট হবেই। আর যারা নতুন বাগানি তাদেরকে আমি একটা কথা বলছি, এটা কিন্তু খুব ভালো সময়। এখনই যদি আপনারা লাউ চাষ করতে চান তো খুব ভালো সময়। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে লাউ গাছ খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি বীজ থেকে জার্মিনেট হয়ে যায়। গরম পড়লে ততটা ভালো হয় না। যারা নতুন যারা করতে চাইছেন তারা এখনও বলছি বারবার তারা করুন, উৎসাহ নিয়ে করুন। কেন পারবেন না? আমরা যদি পেরে থাকি তো আপনারাও পারবেন, আমরা তো এক্সট্রাভাবে কোনো কিছু দিচ্ছি না। আর এই দেখুন ওই যে চারাটা তুলে নিয়ে এলাম ওই একটা টবের মধ্যে, এখানে যে বিমস গাছের মাটিটা ছিল সেই মাটিটা দিয়েই বসিয়ে দিলাম, কারণ বিমস গাছের মধ্যে অনেক সার ছিল, আর সেই সারটাই এখন খুব ভালো মাটি তৈরি হয়েছে। তো এই সারটা দিয়ে এখন বসিয়ে দিলাম। যখন গাছটা অনেকটা বড় হবে তখন ওই 3তলায় যে বস্তাগুলো রেডি করলাম তখন 2টো চারা আমি দিয়ে দেবো এর মধ্যে।
ততদিনে বস্তাগুলো রেডি হয়ে যাবে। তিনতলা যে বস্তাগুলো রেডি করলাম সেখানে সবজির খোসা টোসাগুলো পচতে পচতে নিচের দিকে নেমে যাবে, বস্তাটার অনেকটা অর্ধেক নেমে যাবে। এদিকে বস্তাটাও রেডি হবে, এদিকে চারাটাও বড় হবে। আর ওই যে বেগুন গাছের যে খোবলা মতো জায়গাটা হলো সেটাই এখন মাটি দিয়ে ভরাট করে দেবো। ওই বিমস গাছের মাটিটাই দেবো, কারণ বিমস গাছটার মধ্যে যেহেতু প্রচুর সার ঠার দেওয়ার ছিল আর সবে সবে তোলা হয়েছে, আর এখানে যদি এই গ্যাপটা না পূরণ করা হয় তাহলে আবার বেগুন গাছে ফাঙ্গাস লেগে যাবে। এইভাবেই অদল বদল করে এক গাছের মাটি অন্য গাছে দিয়েই আমি গাছ করি। চলুন এবার ওই বিমস গাছের যে মাটিটা রয়েছে, যেই মাটিটার মধ্যে অনেকটা সার ঠার দিয়েই বিমসগুলো হয়েছিল, সেই মাটিটাই কাজে লাগাবো। তার আগে কিছুটা ফুল তুলে নিলাম বিকালের। সকালের দিকে অতটা টাইম থাকে না, তাই সামনের দিকে যা যা ফুল পাই সেই ফুল দিয়েই ঠাকুরের সেবা দিই, আর বিকালের দিকে মনে করে বাকি ফুলগুলোকে তুলে নিই। তাও সব তোলা হয় না, কারণ অত সময় পাই না, অনেক কাজ থাকে সংসারে। আর এদিকে দেখুন ওই যে লাল বস্তাটার মধ্যে ফুলগুলো নিয়ে এলাম, যেহেতু কোনো জায়গা ছিল না হাতের সামনে, ফুলগুলোকে রেখে দিলাম। এবার যে বিমস গাছের মাটিটা নিয়ে এলাম সেটাকেই দুটো বস্তার মধ্যে দিয়ে দেবো। তার আগে বিমস গাছের লতা পাতা ডালপালাগুলোকে দিয়ে দিলাম বস্তার মধ্যে, যে বস্তাটা কিছুটা গ্যাপ পূরণ হয়ে যাবে। দেবার পর ওই মাটিটা সমানভাবে, আর এই গুঁড়ো ব্যাগটা তো অন্য কিছু বসাবো, তা এখন খালিই রইলো, একটু রোদ খাইয়ে নেবো ব্যাগটার মধ্যে। আর এদিকে দেখুন বস্তাটা অনেকটাই প্রায় ভরো ভরো অবস্থা, কিন্তু এইগুলো সব ডেবে যাবে, আস্তে আস্তে বসে যাবে। আর ওই মাটি দুটো, ওই বস্তাটা পেছনে যে বস্তাটা দেখছেন সেটা কয়েকদিন আগেই তৈরি করেছিলাম, তো দুটো বস্তার মধ্যে হাফ হাফ করে এই সার মাটিটা দিয়ে দিলাম। আর এই গাছটাও ঠিক এইভাবেই রেডি করেছিলাম, বিমস গাছটা, কোনো এর মধ্যে মাটি ফাটি কোনো কিছুই নেই। এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি এত সার, এত মাটি, এত গোবর সার কোথায় পাই। তো আমি কমেন্টে তাকে বলেছিলাম যে হয়তো তিনি আমার ভিডিও দেখেন না। আমি বারবার একটা কথাই বলেছি, মাটি ছাড়া বাগান করা কি অসম্ভব? সবার কাছে মাটি পাওয়া সম্ভব না, থাকা সম্ভব না, জোগাড় করাও সম্ভব না, অনেক জায়গায় পাওয়া যায় না। আমি পাই না, আমি মাটি কোথায় পাবো? সুতরাং আমি এইভাবেই মাটি তৈরি করি। এই যে এখানে হাফ বস্তা মাটি তৈরি হয়ে যাবে, এখন দেখাচ্ছে ফুল বস্তা, কিন্তু মাটিটা গাছ রেডি হতে হতে যখন পাবো তখন হাফ বস্তা মাটি এইভাবেই তৈরি হয়ে যাবে। আবার এই মাটিটা দিয়েই আবার অন্য সবজি করব, এইভাবেই মাটি দিয়ে করতে করতে মাটিটা বেড়ে যাবে। দেখুন অল্প অল্প মাটি দিয়েছি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন পুরো বস্তাটাই মাটি দিয়ে ভরেছি। চলুন এবার ওই ভয়ঙ্কর কাজটা করি। দুদিন চেষ্টা করেছিলাম, কিন্তু গোলাপ গাছের এত কাটা খেয়েছি দুটো হাতে, সাহস পাইনি। কিন্তু এবার তো লাউটা পারতেই হবে, কারণ যেহেতু ঘরে খাবো, বেশি বড় আমি করি না, কচি কচি লাউয়ের তরকারি করেই গোপালকে ভোগ দেবো। তাই দেখুন আমি 4 তলার উপরে উঠে গেছি। মানে এটা এমন জায়গায় হয়েছে যে আমি 3 তলা থেকে হাত পাবো না, এত লম্বা। আবার 4 তলা দিয়ে পারতে গেলে গোলাপের খোঁচা খেতে খেতেই আমার একেবারে হাত পাগুলো শেষ হয়ে যাচ্ছে, গলা ঠলা মুখ টুক চিড়ে যাচ্ছে। মানে এখানে 2-3টে গোলাপের গাছ আছে, আর গোলাপ গাছগুলো বেশ হেলদি, ফুলও হচ্ছে। তো অনেক কাটাকুটা বিদে ঠিদে আপাতত অবশেষে লাউটা পেলাম। এই দেখুন কত সুন্দর কচি নরম লাউ, আর একটু বড় হতো, কিন্তু যে জায়গায় হয়েছিল সেখানে তুলে নেওয়াটাই ভালো। আর একটা কথা, আমি এক দাদা ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তিনি আমার ওপর খুবই রেগে রয়েছেন। তিনি আমার হাজব্যান্ডকে বলেছেন যে তোমার বউয়ের দেখা দেখি আমার বউও গাছ করে আমাকে পাগল করে দিচ্ছে, শেষ পর্যন্ত আমাকেই গাছে জল দিতে হচ্ছে। তো দাদা ভাই, আপনি তো আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের জন্য অনেক কিছুই করেন, আপনি কর্মব্যস্ততার একটা মানুষ। তবে এই বোনটার কথা শুনে একটা রিকোয়েস্ট রাখুন, আপনি ওই গাছগুলোতে একটু জল দিন, দেখবেন আপনার অল্প একটু ভালোবাসাতেই যখন দুটো পাতা বেরাবে তখন আপনার খুশিতে মন ভরে যাবে। এই রিকোয়েস্টটা খালি আপনি আমার রাখুন। মানুষের জন্য তো অনেক করেছেন, জানি না কি পেয়েছেন বা পান, সেটা আমি বলতে পারবো না। তবে প্রকৃতির জন্য, গাছপালাদের জন্য আপনি একটু করুন, দেখবেন প্রকৃতি আপনাকে বহুগুণ ফেরত দিচ্ছে। এইটুকুনি আমি আপনাকে বলতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখুন লাউ চারাগুলো রোদের মধ্যে দিলাম, সমস্ত কাজ শেষ। প্রতিদিনের মতো এবার সমস্ত কাজ হয়ে গেলে ছাদটাকে ভালোভাবে ধুয়ে দেবো। ওপরের ছাদ ধুয়ে এসেছি, এবার 3 তলা ছাদটা ভালোভাবে ধুয়ে নেব, কারণ মাটি ফাটি মিশিয়ে একেবারে একাকার হয়ে থাকে, না ধুয়ে গেলে পরের দিনকে সকালবেলা বিচ্ছিরি দেখতে লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।